অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার করবি। ওকে, আই থিঙ্ক দিস ইজ ওকে। কারণ আমি হচ্ছে সব ঠিকঠাক চলে আসছি তোমাদের সাথে। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই চলে আসতো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। যাই হোক, তোমরা তো হচ্ছে আমার কাজ সহজ করে দিলে। হ্যাঁ, আমি দেওয়ার আগে তোমরা চলে আসলাম। আজকে একটা ফাটাফাটির ক্লাস হইব ইনশাল্লাহ। আজকে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বাকিরা হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম, আমার এই জায়গা থেকে শোনা যাচ্ছে। গ্রুপেই তো লিংক দিলাম না, তার আগেই চলে আসলা। কি খবর তোমাদের বলো? অনেকদিন পর হচ্ছে আজকে তোমাদের সাথে আবারও দেখা। আমি হচ্ছে একটু সিলেটের বাইরে গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম। তো তখনকার সময় তোমরা করছিলা, রেকর্ডেড ক্লাসগুলো করছিলা। যাই হোক, আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি এখন থেকে কি করব, লাইভ ক্লাসগুলো হচ্ছে কি কন্টিনিউ করব। আলহামদুলিল্লাহ ভালো আছি, শোনা যাচ্ছে। আমার বাসা হচ্ছে সিলেটে, আব্দুল্লাহ হাদি। আমি হচ্ছে ঘুরতে গেছিলাম কক্সবাজারে। দাঁড়াও, আমি হচ্ছে একটু ঠিকঠাক করে দেব। ঠিকঠাক, ওকে। দেখো, হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে একটু যুক্ত হয়ে যাও। সবাই হচ্ছে একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিই। এই যে দেখো, আমি গতকালকে ক্লাসটা না নেওয়ার মেইন রিজন ছিল তোমরা যাতে গ্রুপে অ্যাড হতে পারো। এখনো যদি গ্রুপে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হয়, তাহলে এইটা কি কোনো কথা বলো তো? আমি গতকালকে ক্লাস নিলাম না, যাতে সম্পূর্ণ একটা দিন স্টুডেন্টরা হচ্ছে আস্তে ধীরে হচ্ছে কি অ্যাড হতে পারে, আস্তে ধীরে হচ্ছে কি অ্যাড হতে পারে। বাট এখনো হচ্ছে এই কিছু স্টুডেন্ট বারবার মেসেজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, তোমাদেরকে হচ্ছে একটা কথা বলি। আমাদের আজকে হচ্ছে
বাংলা প্রথম অপরিচিতা গল্পের পার্ট হচ্ছে 1, সম্পূর্ণ কমপ্লিট না, পার্ট 1 আমাদের আজকে বাংলা প্রথম অপরিচিতা গল্পের হচ্ছে গিয়া পার্ট 1। এই পার্ট 1-এ আমরা হচ্ছে আমাদের মেইন বইয়ের লাইন বাই লাইন হচ্ছে গিয়ে পড়ে ফেলবো। সো স্যার আপনার ক্লাস অনেক মিস করছি, আমি হচ্ছে তোমাদেরকে মিস করছি, বাট আমার ক্ষেত্রে ইয়ারলি একটা ট্যুর না দিলে হচ্ছে হয় না। আমি গত বছরও হচ্ছে গিয়া এই সেম হচ্ছে আমরা 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 4-5 জন হচ্ছে বন্ধু, একটু বলি আমরা 4-5 জন হচ্ছে একটু বন্ধু, আমি কভার করে দিব, তোমরা টেনশন করো না, একটু গল্প করি চলো। 4-5 জন বন্ধু হচ্ছে গিয়া আমরা প্রতি বছরে একবার বের হই, একবার বের হয়ে আমরা কতদিনের জন্য ট্যুর দেই, অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন। তো এই 5 থেকে 7 দিন ট্যুর দেওয়ার পিছনে কত রকম ঝামেলা, কত রকম হচ্ছে প্রবলেম ফেস করতে হয়, মা বাবার প্রবলেম ফেস করতে হয়, এই যে তোমাদের ক্লাস নিচ্ছি কত রকম, কত স্টুডেন্ট ভাইয়া ক্লাস নেন, এই স্টুডেন্টদের প্রবলেম ফেস করতে হয়, ফাইনান্সিয়াল একটা ইস্যু আছে। আমি ভাববো যে আমি 4-5 দিনে হচ্ছে যদি ঘর থেকে বের হয়ে আমার 10 থেকে 15 হাজার টাকা শেষ, বাট না বের হলে এই 10 থেকে 15 হাজার টাকা আমার সেভ। এরপরে হচ্ছে এইটা তোয়াক্কা না করে বের হই। তো এরপরে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে হচ্ছে আমাদের ট্যুরটা হয়ে যায়। গত বছরও হচ্ছে গিয়ে আমরা ঢাকা মাওয়া গেছিলাম, ঢাকা মাওয়া থেকে কক্সবাজার গেছিলাম, কক্সবাজার থেকে বান্দরবন গেছিলাম, বান্দরবন থেকে হচ্ছে গিয়ে চট্টগ্রাম থেকে তারপর হচ্ছে ওই জায়গা থেকে আবার আসছি। এবছর আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে ইয়াতে গেছি, চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে ইনানি বিচ গেছি, ইনানি বিচ থেকে হচ্ছে গিয়া টেকনাফ গেছি, বাংলাদেশের লাস্ট প্রান্ত। এরপর হচ্ছে গিয়ে ওই যে বলা হয় না যে টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফ গেছিলাম। মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে রিস্ক নিয়েছিলাম, আমরা 2টা বাইক হচ্ছে রেন্টে নিয়েছিলাম, একটা R15 আর একটা হচ্ছে গিয়া রয়্যাল এনফিল্ড। সো মোটামুটি ভালো লেভেলে বলতে, তারপর হচ্ছে আসার সময় একজন একজনকে খুঁজে পাই না, 1-2 কিলোমিটার পিছনে না আছে কোনো গাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। ভালো 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 এনজয় হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো এনজয় হয়েছে। ওয়ালাইকুম আসসালাম দীপা। হ্যাঁ ঠিক আছে, যাই হোক সবাই হচ্ছে চলে আসতো। শোনো, আমরা আজকে হচ্ছে অপরিচিতা গল্প পড়ব। আমি তোমাদেরকে একটা লেসন দিই, তোমরা বাংলার ক্ষেত্রে, ইংরেজি প্রথমের ক্ষেত্রে আমার ক্লাস করো বা না করো, যার ক্লাসই করো না কেন, অ্যাটলিস্ট তোমরা হচ্ছে কি করবা, অ্যাটলিস্ট তোমরা হচ্ছে আমার ক্লাস করো বা অন্য কোনো টিচারের ক্লাস করো, অ্যাটলিস্ট তোমরা হচ্ছে ইয়াটা করবা, বলতে টেক্সট বুকটা পড়বা, কি কি, বাংলা প্রথম এবং হচ্ছে গিয়ে ইংরেজি প্রথম। তো আমি তোমাদেরকে যতদিন আছি এই বাংলা প্রথমের টেক্সট বুক লাইন বাই লাইন হচ্ছে গিয়ে পড়াই দিব, এই বাংলা প্রথমের টেক্সট বুক। আমাদের আজকে হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছেন, অপরিচিতা গল্প লিখছেন, এবং এই গল্পটাই হচ্ছে আজকে আমরা টেক্সট বুক অনুযায়ী লাইন বাই লাইন হচ্ছে গিয়ে সুন্দর ভাবে হচ্ছে গিয়ে পড়বো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম মৃত্যু হচ্ছে 1861 থেকে 1941। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনারা হচ্ছেন সাহিত্যিক ও বিশ্বকবি। তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে হচ্ছে গিয়ে জন্মগ্রহণ করেন। খুব বেশি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে হচ্ছে গিয়ে জন্মগ্রহণ করেন, তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে গিয়ে কলকাতার এবং জোড়াসাঁকোর ঠাকুর গ্রামে। তারপর হচ্ছে গিয়া উনি মোটামুটি কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের প্রায় সব শাখাতেই তার অসামান্য অবদান, মানে হচ্ছে গিয়া সামান্য অবদান না, সামান্য অবদান না বলতে অসামান্য অবদান, যে অবদানগুলো এগুলা হচ্ছে গিয়া অসামান্য, ঠিক আছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, গীতাঞ্জলি অন্যতম। এই যে ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আছে না, এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে বেশিরভাগ দেখবা যে মেয়েদের নাম টাইপের হচ্ছে কি কাব্যগ্রন্থ। এই যে দেখো, চিত্রা, সোনার তরী, বলাকা, মানসী, তো ওনার হচ্ছে আরো কাব্যগ্রন্থ আছে, ওইগুলার মধ্যেও দেখবা হচ্ছে কি ম্যাক্সিমাম। তারপর দেখো, তার ছোট গল্পে তৎকালীন সমাজের নানা অসঙ্গতি,
বিশেষ করে যৌতুক প্রথা, নারীর অধিকার, সামাজিক কুসংস্কার ও মানবিক মর্যাদা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। অপরিচিতা গল্পে তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীর আত্মমর্যাদা, স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছেন। তাই অপরিচিতা রবীন্দ্রনাথের সমাজ সচেতন ও মানবাদী সাহিত্য দৃষ্টির একটি উজ্জ্বল নির্দেশন। এক কথায় এতটুকু রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে এবং এতটুকু গিয়া উনি যে অপরিচিতা গল্পটা লিখছেন, এই অপরিচিতা গল্প সম্পর্কে কিছু একটা হিন্ট দেওয়া হয়েছে। এতটুকু রবীন্দ্রনাথ সম্পর্কে তো উনি কোথায় জন্মগ্রহণ করছেন এবং ওনার গিয়ে ছোট গল্প, কাব্যগ্রন্থ, এইগুলা এতটুকুতে আসো যে উনি তার অপরিচিতা গল্পের মধ্যে উনি কি বোঝাতে চেয়েছে। মেইনলি আমাদের সমাজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যখন যে গিয়ে যৌতুকের দাবি করা হয়, এই যৌতুকের দাবির যেন না করা হয়, ওইটা গিয়ে অপরিচিতা গল্প গিয়ে তুলে দেওয়া হয়েছে। এখন আমি আরেকটু ইজিয়েস্ট ওয়েতে যদি বলি, যদি বলি যে আমাদের সমাজে যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় তখন গিয়ে যৌতুক চাওয়া হয়, তো যৌতুক না দেওয়ার কারণে গিয়া বিয়ে ভেঙে দেওয়া হয়। তো এই বিষয়টা উনি গিয়ে তুলে ধরছেন। দ্বিতীয়ত গিয়া করতে যাচ্ছিল এবং অনুপমের বাবা ছিল গিয়া ওকালতি করতো, একসময় ওকালতি করে ভরপুর টাকা কামাতো এবং তার মা ছিল খুবই গরিব ফ্যামিলির মেয়ে। বাট একটা আছে না যে গরিব ঘরের মেয়েরা একটু বড়লোক ফ্যামিলিতে আসলে ভুলে যায় যে সে গরিব ছিল, তার মা কিছুটা ওই টাইপের ছিল। তো অনুপমের মামা তাদের মেইনলি সংসারটাকে গিয়ে হ্যান্ডেল করতো করে তাদেরকে নিয়ে গেছিল। তো গিয়ে তারপর বললো যে শরীরে যা যা স্বর্ণ অলংকার লাগাইছেন ওইগুলো আমরা চেক করে নিতে চাই, কারণ পরবর্তীতে বাইরে গিয়ে যদি দেখি, এটা কে বলতেছে, অনুপমের মাও বলতেছে যে মেয়ের সাথে যে স্বর্ণগুলা দিচ্ছেন এই স্বর্ণগুলা আমরা ভালোভাবে ঠিকঠাক ভাবে চেক করে নিতে চাই, কারণ পরে গিয়ে যদি বাইরে দেখি খাদযুক্ত স্বর্ণ, ভেজাল যুক্ত স্বর্ণ, তাহলে তো এগুলা চেঞ্জ করা যাবে না, বিয়ে হয়ে যাবে। তো যা হওয়ার বিয়ের আগে হবে। তো যাকে অনুপমের মামা নিয়ে গেছিল উনি সব চেক করে বললেন যে আপনাকে যে পরিমাণ সোনা দেওয়ার কথা ছিল মেয়ের বাড়ি থেকে তার থেকে বেশি পরিমাণ সোনা দিচ্ছে। এবং হঠাৎ করে এক জোড়া কানের দুল না কি যেন একটা, ওইটা উনি বের করে বললেন, অর্থাৎ যে সোনা চেক করে উনি বললেন আমি তোমাদেরকে সামনে বলবো যে এই দুইটাতে ভেজাল, এই দুইটাতে ভেজাল, মেয়ের এই দুইটাতে ভেজাল, বাদ বাকি সবকিছু ক্লিয়ার। তারপর উনি অনুপমের মামা দেখলেন যে যেই দুইটাতে ভেজাল ওই দুইটাই অনুপমের মামা মেয়েকে গিফট করছিল, বা ওই যে পাত্রী দেখার সময় আমরা এখন টাকা দিই না, আগেরকার মানুষজন কি এরকম সোনা দিত। সো এরপরে এখন অনুপমের মামা মোটামুটি গিয়া মুখ লাল হয়ে গেছে, বলতে কি বলবে কি না। তখন সব্যনাথ বলছে যে আচ্ছা দরকার নাই, বিয়ে হওয়ার দরকার নাই, আপনারা চলে যান। তো এই গিয়ে বয়স। মাঝখানে একটা কাহিনী বাকি ছিল, মাঝখানে একটা কাহিনী অনুপম যে মেয়েটাকে বিয়ে করবে ওই মেয়ের বয়স 15। তখন তার মামা, কার মামা, অনুপমের মামা বলল যে সবই তো ঠিকঠাক আছে, তাহলে মেয়ের বয়স 15 হয়ে গেল এখনো বিয়ে হচ্ছে না, এই মেয়ের ভিতরে কি কোনো সমস্যা আছে? মেয়ের তো বংশ গিয়া ভালো, মেয়ে দেখতে শুনতে ভালো, বাট বয়স 15 হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না। তো এইটা এই যুগে এসে বিষয়টা হাস্যকর। আমাদের এখনকার মেয়েদের গিয়া বয়স যদি গিয়া 25 হয়, মনে করে 30 হয়, তখনও তারা বলবে, যাক বললাম না, তখন তারা বিয়ে করতে চায় না, বা বিয়ে হচ্ছে না। 31-32 কিন্তু মেয়েদের বিয়ে হচ্ছে। বাট আগেরকার মানুষের বা আগেরকার মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়সটা 15 টু মাচ। আগে তারা গিয়ে 8 বছর বয়সে বিয়ে দিয়ে দিত, মেয়েদের পারফেক্ট ছিল, ফুল পারফেক্ট 8 থেকে 9 বছর। হ্যাঁ, মনে করো যে একটু সময় বেড়ে গেলে 10 থেকে 12 বছর বয়স করে ফেলতো, বিয়ে হয়ে যেত। ঠিক আছে, এতটুকু বুঝছো? এইটাই এই গল্পের মূল সারমর্ম। এখন তুমি যদি এই গল্পে সিকিউ লিখতে চাও ফুলফিল লিখে ফেলতে পারবা, বাট আমি তোমাদেরকে রিডিং লাইন বাই লাইন পড়াবো। এতটুকু ক্লিয়ার কিনা?
ওকে ক্লিয়ার, আফরোজা ক্লিয়ার, ফাহিম ক্লিয়ার, বুশরা ক্লিয়ার। এই জায়গায় বুশরার কথা মনে হয়ে একটা হচ্ছে কোয়েশ্চেন চলে আসলো, যে আমি একটু বলি। বুশরা হচ্ছে একটু আগে আমাকে মেসেজ দিছিল যে তোমাদের হচ্ছে এখন যারা ইবিআই ব্যাচ আসো, ইংরেজি বাংলা আইসিটি, এই ব্যাচে অনেকে 1500 টাকা দিয়ে ভর্তি হইছো, অনেকে অফারে 499 টাকা দিয়ে ভর্তি হইছো। সো এখন 1500 টাকা দিয়ে যারা ভর্তি হইছো তাদের কোনো কিছুই করার নাই, কারণ কোর্সের মেয়াদ শেষ হওয়ার পর তোমরা ভর্তি হইছো। এবং যারা 499 টাকা দিয়ে ভর্তি হইছো তাদেরও কোনো লাভ হয় নাই, নির্দিষ্ট অফারে ভর্তি হইছো। আমরা তোমাদেরকে এইচএসসি এর সম্পূর্ণ এক বছর 1 ইয়ার একবারে মনে করো যে সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনটা সেক্টরে আমরা হচ্ছে প্রায় 12 জন প্লাস হচ্ছে গিয়া টিচার নিয়োগ দিছি। সবাই হচ্ছে গিয়া আমাদের সাস্টেরি শাহজালাল ইউনিভার্সিটির। সো এই যে তিনটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের ভাইয়ারা হচ্ছে খুবই ভালো ক্লাস নেন। আমি নিজে এই জায়গায় বসে ওনাদেরকে বলছি যে ভাই ডেমো দেন, দেখি আপনাদের ক্লাস ভালো হলে আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ করব। সো আমি তোমাদের জন্য সায়েন্স আর্টস কমার্স যেই গ্রুপে হো না কেন, ইবিআই ব্যাচের পাশাপাশি আমরা হচ্ছে ইবিআই ব্যাচের পাশাপাশি এই যে সায়েন্সের ফার্স্ট ইয়ার, সম্পূর্ণ ফার্স্ট ইয়ারের যা যা আছে, আমরা ফিজিক্স ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, বায়োলজি ফার্স্ট, ম্যাথ ফার্স্ট এবং ইবিআই তো আর আছে। তো এই যে এই ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ ফার্স্ট ইয়ার হচ্ছে আমরা তোমাদেরকে একবারেই বেসিক থেকে শুরু করে শেষ করে দিব, বেসিক ইনক্লুডেড করে শেষ করে দিব। আমাদের এই ব্যাচের কোর্স ফি ছিল হচ্ছে ইবিআই ব্যাচে যারা তাদের জন্য হচ্ছে গিয়া 1499 টাকা। মেইনলি হচ্ছে আমাদের কোর্স ফি ছিল 3000 টাকা, বাট যারা ইবিআই ব্যাচে তাদের জন্য 1499 টাকা। এই ব্যাচের কোর্স ফি আজকে থেকে 2000 টাকা হয়ে গেছে। এই ব্যাচের কোর্স ফি আজকে থেকে 2000 টাকা হয়ে গেছে। সেম আর্টস এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে অর্থনীতি পাস বা এই টাইপের যা যা আছে, পৌরনীতি পাস, সবকিছু হচ্ছে আমাদের আজকে থেকে হচ্ছে গিয়ে কোর্স ফি 2000 টাকা। কমার্স এর ক্ষেত্রে ফার্স্ট পেপারের ফার্স্ট ইয়ারে আমরা আজকে থেকে সবকিছু হচ্ছে গিয়ে 2000 টাকা। ঠিক আছে? তো যারা যারা ভর্তি হবা তোমরা কাইন্ডলি ভর্তি হয়ে যাও। এই কোর্সের ফিটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে এবং এইটা গিয়ে থামবে একবারে যখন ইয়া হয়ে যাবে, বলতে মেইনলি কোর্স হচ্ছে গিয়া 3000 টাকা হয়ে যাবে, হাইয়েস্টলি 3000 টাকা। ভর্তির জন্য যারা ভর্তি হবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বুকিং করে রাখো, কারণ অফার চলে গেলে আসলে প্রতিটা জিনিসের একটা ডিসিপ্লিন আছে। তুমি আমার ইবিআই ব্যাচে দেখে হচ্ছে আমি তোমাকে এই ডিসকাউন্টটা দিলাম, বাট এইটার নিচে হচ্ছে বা অফারটা যখন চলে যাবে তখন এই ডিসকাউন্ট হচ্ছে আর পসিবল হবে না। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে সুন্দরভাবে হচ্ছে গিয়া ভর্তি হয়ে যাও। ভর্তির ডিটেইলস সবকিছু হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। আমি একটা মিনিট ল্যাপটপের চার্জারটা একটু নিয়ে আসি, দেন আমরা পরে ইয়াতে চলে যাব। অনেকে একটা কথা হচ্ছে বলতেছো, তোমরা লিটারেলি হচ্ছে মারাত্মক ঝামেলায় পড়ে যাবে। তোমরা বিশ্বাস করো বা না করো, তোমরা আমাকে হচ্ছে আমি হচ্ছে একটু চার্জারটা দিয়ে দিই, দেন আমি কন্টিনিউ করছি। এই বছর এইচএসসি তে হচ্ছে 6,90,000 স্টুডেন্ট ফেল। তুমি জাস্ট ইমাজিন করো 6,90,000 স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট? তুমি তোমার কলেজে কতজন স্টুডেন্ট? 60 জন, 70 জন, 100 জন, 6,90,000 জন স্টুডেন্ট ফেল। এই ফেল করার মেইন রিজন কি জানো? মেইন রিজন হচ্ছে এইচএসসি কে এসএসসি এর সাথে হচ্ছে ইনক্লুডেড করে দিচ্ছে না। বাট এইচএসসি আর এসএসসি কখনোই হচ্ছে গিয়া এক না। যে স্টুডেন্টটা এ প্লাস পায় তার পা হচ্ছে গিয়া মাথা মাটিতে হচ্ছে গিয়া পা ফেলে না, কারণ সে ভাবে আমি হচ্ছে গিয়া এ প্লাস পেয়ে গেছি, এইচএসসি আর কি এমন হয়ে গেল।
তো ওইগুলা কিন্তু হচ্ছে গিয়ে পরে ঝামেলা হয়ে যায়। তো তোমরা যা করার কাইন্ডলি তাড়াতাড়ি করো। আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে একটা বলি, যে টিচার হিসেবে না, আমার কোর্সে যদি তোমরা ভর্তিও না হও, যেই জায়গায় বেস্ট ওই জায়গায় ভর্তি হও, বাট এইচএসসি লাইফের শুরু থেকে পড়ো, এইচএসসি লাইফের শুরু থেকে পড়ো। এটা আমাদের ইবিআই এর সেকেন্ড ব্যাচ। এর আগে তোমরা চিন্তা করো, তুমি যে এখন ইবিআই পড়তেছো, তুমি ভাবতেছো আমি হচ্ছে ভাই অনেক আগে ভর্তি হয়ে গেছি, তোমার আগে হচ্ছে আরো এক পার্ট হচ্ছে ভর্তি হয়ে কোর্স শেষ হয়ে গেছে, দেন তোমরা সেকেন্ড ব্যাচ। তো এই বিষয়গুলো হচ্ছে একটু ক্লিয়ার রাখবা। দেখো আমরা হচ্ছে শুরু করি। দেখো কোর্স হচ্ছে সবারই 1 বছরের কোর্স হবে। আচ্ছা, কোর্স নিয়ে আর কোনো কিছু বলতে যাচ্ছি না, ইম্পর্টেন্ট হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আজ আমার বয়স 27 মাত্র, আজ আমার বয়স 27 মাত্র। এটা কে বলতেছি? এই গল্পে যতটা যা কথাবার্তা আছে সবকিছু হচ্ছে অনুপম বলতেছে। অনুপমকে এই গল্পের নায়ক, ঠিক আছে? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। অর্থাৎ আমরা কয় বছর বাঁচি? আগে মানুষ 100 বছর বাঁচতো, এখন মানুষ 70 বছর বাঁচতেছে, 60 বছর বাঁচতেছে, বড়াই আমাদের 60 থেকে 70। তো এখন দৈর্ঘ্য হিসাব করলেও কি মাত্র 60 বছরের বড়? হ্যাঁ, 60 বছর আর কি কি 60 বছর, 20 বছর তো হচ্ছে গিয়া বলতে 30 বছর তো গ্রাজুয়েশন শেষ করতে করতে সে জব পেতে পেতে শেষ হয়ে যায়। তো ও বলতেছে যে এই জীবনটা হচ্ছে গিয়া দৈর্ঘ্যের হিসেবেও বড় না, বলতে জীবনটা তেমন একটা লম্বা না, আবার ওই যে গুণের হিসেবেও হচ্ছে গিয়া গুণের হিসেবে বড় না, বলতে এই ছোট জীবনে কি এমন তুমি গুণ অ্যাচিভ করতে পারবা। তো এইটা হচ্ছে কি বলতেছে, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহা বুকের উপর অমর আসিয়া বসিয়েছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনে মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এই লাইনটা গুলা হচ্ছে একটু পরে দেখাচ্ছে। দেখো আমরা হচ্ছে ডিরেক্টলি বইয়ে চলে যাই, আই থিঙ্ক এটা হচ্ছে কি ভালো হবে। ডিরেক্টলি হচ্ছে আমরা বইয়ে যদি চলে যাই, এই হচ্ছে গিয়ে ভালো হবে। তাহলে তোমরা বই থেকে সরাসরি হচ্ছে ক্লিয়ারেন্স বা ক্লিয়ার বিষয়টা হচ্ছে গিয়ে পেয়ে যাওয়া, ঠিক আছে? আমি বইটা কোথায় যেন রাখছিলাম, অপরিচিতা গল্প, মেবি এটা। আচ্ছা, অপরিচিত গল্প এটা না, অপরিচিত গল্প এইটাও না, শিক্ষা বাতায়ন এইটা। এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? ক্লিয়ার দেখা যাচ্ছে? আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার একটু জানাও তো যে ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। তাহলে আমি শুরু করি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই। তো এই যে দেখো, আমার বয়স 27 মাত্র, আমার বয়স হচ্ছে গিয়া 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়েছিল, ইতিহাস তাহার জীবনে মাঝখানে ফলের মতো গুটি ধরিয়ে উঠিয়েছে। অর্থাৎ ফুলের উপর ভ্রমর বা মৌমাছি যত কম সময় এসে বসে, ওই জীবনটা হচ্ছে কি আমাদের মেয়াদটা হচ্ছে কিছুটা এরকমই। আমু ক্লাস শেষ হইবে তো ফোনটা কেন। তারপর দেখো, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব, ছোটকে যাহারা না তাহারা, এই জায়গায় হচ্ছে একটা আছে,
তাহারা রস বুঝিবেন, অর্থাৎ এক কথা এতটুকুতে সে হচ্ছে কি আমাদের জীবন একবারেই ছোট, দৈর্ঘ্যের হিসেবেও ছোট এবং গুণের হিসেবেও তেমন একটা কোনো কিছু অ্যাচিভমেন্ট করার দরকার নেই, এবং এই জীবনে যা যা হচ্ছে গিয়া ঘটবে তা হচ্ছে কি আমরা একটু ছোট করে লিখবো। ওকে, এই হচ্ছে কি আমাদের মেইন। তোমরা না বুঝলে বা ঝামেলা থাকলে আমাকে একটু জানাবে। ওকে, এখন দেখো কলেজে যতগুলো পরীক্ষা পরিবার সব আমি চুকাইয়াছি, বলতে পাশ করিয়াছি, যতগুলো পরীক্ষা পাশ করিবার পাশ করার মতো সবগুলাতে হচ্ছে আমি চুকাইয়াছি বা পাশ করিয়েছি। ছোটবেলা আমার এই জায়গা হচ্ছে একটু বড় করতে হয় রে, ঠিক আছে। ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাইরা আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করত। মাকাল ফল মানে হচ্ছে গিয়ে এমন একটা ফল যেটার বাহিরটা সুন্দর, ভেতরটা ঝাঁঝরা, হ্যাঁ ভিতরে কিছু না। এবং শিমুল ফুল হচ্ছে এমন একটা ফুল যেটার বাহিরটা খুবই সুন্দর কিন্তু ঘ্রাণ নাই। তো শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করিয়া বিদ্রোপ করার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ ও পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমন করিয়াই প্রকাশ পায়। তো এইটাই সে হচ্ছে সাময়িক একটু ঝামেলায় পড়লেও সে ভাবতো যে যদি আবার জন্মান্তর থাকে, অর্থাৎ আবার যদি পুনর্জন্ম হয়, তাহলে হচ্ছে গিয়া যেন এইরকম আবারও পণ্ডিত মশাইরা যেন তাকে মাকাল ফল বলে, আবারও যেন হচ্ছে গিয়া শিমুল ফুলের সাথে তুলনা করে, এই জিনিসটা তার হচ্ছে ইন্টারেস্টিং লাগে। আমার পিতা এককালে গরিব ছিলেন। কার পিতা? এই জায়গায় যা কাহিনী বলতেছি সবগুলা হচ্ছে গিয়া অনুপম। এই জায়গায় যা কাহিনী বলতেছি সবগুলো হচ্ছে গিয়া অনুপম। আচ্ছা, লেখাটা হচ্ছে একটু বড় করব। ওকে, করা যাবে, করা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা একটু ঝামেলা হচ্ছে নাকি তোমাদের? আমি হচ্ছে এগুলো স্লাইডে নিতে পারতাম, বাট ঝামেলা হচ্ছে। দিস ইজ ওকে আই থিংক। এখন দেখো ক্লিয়ার কিনা, আমি ক্যামেরাটা হচ্ছে একটু সামনে নিয়ে আসছি। এখন দেখো তো ক্লিয়ার কিনা ভাইয়ারা, একটু দেখো এখন ক্লিয়ার কিনা, একটু দেখো। একটু জানো। ওকে, ক্লিয়ার। আব্দুল্লাহ হাদি ক্লিয়ার, দিস আর ক্লিয়ার, সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, এই যে সুন্দর ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। অর্থাৎ উনি হচ্ছে ওকালতি করে খুব বেশি টাকা কামাইছেন, বাট ভোগ করবার সময় পান নাই, একটু আরাম আয়েশ করবে, টাকা টুকা খরচ করবে, এটা সময়। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ মৃত্যুতে ওই যে উনি হচ্ছে গিয়ে এই যে ওকালতিটা ছাড়লেন, ওইটাই হচ্ছে গিয়ে তার লাইফের বা তার জীবনের প্রথম হচ্ছে গিয়ে অবসর ছিল। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, ঠিক আছে। মাই হচ্ছে কি আমাকে মানুষ বানাইছে। মা গরিবের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভোলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য সেই পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ দুর্গার কোলে হচ্ছে গিয়া সব সময় হচ্ছে হিন্দু ধর্মে দুর্গার কোলে সব সময় হচ্ছে এই যে গজানন থাকে, এজন্য বলা হয়েছে যে এখনো তাকে দেখলে মনে হইবে যে সে হচ্ছে ছোট বাচ্চা, তাকে হচ্ছে এখনো হচ্ছে গিয়ে কোলে নেওয়া হয়। ক্লিয়ার? ওকে, সে হচ্ছে ছোট বাচ্চা, তাকে হচ্ছে এখনো হচ্ছে গিয়া
করে নেওয়া হয়। বুঝতে পারছো? Okay. তাহলে আমরা হচ্ছে গিয়া পরের ইয়াতে হচ্ছে চলে যাই। ওকে, দেখো আমার আসল অভিভাবক হচ্ছে আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, খুব বেশি ইম্পর্টেন্ট। অনুপমের মামা অনুপমের থেকে কত বছর বয়সে বড়, বড় জোর কত বছর বয়সে বড়, বড় জোর বছর 6 বড়। কিন্তু ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। একটা দ্বীপে ফল্লুর বালি বলতে হচ্ছে গিয়ে কি বোঝায়, আমি যদি তোমাদেরকে একটু বলি। ফল্লুর বালি মানে হচ্ছে এমন একটা বিষয়, যে এমন একটা জায়গা যেই জায়গায় উপরে উপরে হচ্ছে গিয়ে বালি থাকে এবং নিচে হচ্ছে গিয়ে পানি থাকে। তো অনুপমের মামা অনুপমদের ফ্যামিলিতে ফল্লুর বালির মতো হচ্ছে গিয়া ইয়া করতো। তো আমাদের কিন্তু বলবে যে হচ্ছে গিয়ে ফল্লুর বালি হচ্ছে গিয়া কি, আমাদেরকে বলবে ফল্লুর বালি হচ্ছে গিয়া কি। তো এইটা আই থিংক হচ্ছে গিয়ে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো অনুপমের মামা কিভাবে ইয়ার মতো তাদের সংসারটাকে অন্তরের মধ্যে শুচিয়ে নিত, ফল্লুর বালির মতো। তাহাকে না খুঁড়িয়া এখন গন্ডুস রস পাইবার জোনাই। এই কারণে কোনো, আমি নিজেই দেখতে পাচ্ছি যে এই কারণে কোনো কিছু জন্য আমাকে ভাবতেই হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। আচ্ছা, এই জায়গা হচ্ছে উনি অনুপম বলতেছে যে যেহেতু মামা আছেন তাহলে আমার আর কোনো কিছু নিয়ে হচ্ছে গিয়ে চিন্তা করতে হয় না। ঠিক আছে, তারপর উনি বলতেছেন যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র, অর্থাৎ তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। অর্থাৎ ওনার ভিতরে বা অনুপমের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি যেহেতু তামাকটুকুই খাই না, সিদ্ধি গাঁজা ওইগুলা তো হচ্ছে গিয়ে পরের কথা। সো কন্যার পিতাও হচ্ছে গিয়ে আমাকে দেখলে বলবে যে আমি নিতান্তই ভালো মানুষ। তারপর দেখো, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, সে হচ্ছে মায়ের কথা শুনতো, বস্তুত্ব না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়ার আমার প্রস্তুত হইয়াছে। যদি কোনো কন্যা স্বয়ং হন তবে এই সুলক্ষণ স্মরণ রাখিবেন। অর্থাৎ পরিবারের ভিতরে যেই বিষয়গুলো আছে এইগুলা হচ্ছে উনার বোঝার মনে করো যে ক্ষমতা হয়ে গেছে। যদি কোন কন্যা এইগুলা জানেন অবশ্যই এইগুলা মানে অবশ্যই হচ্ছে গিয়া স্মরণ করিবে। ঠিক আছে, এরপর দেখো, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছে। কার জন্য সম্বন্ধ আসিয়াছে? অনুপমের জন্য। কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ ভাগ্য কোন দিকে যাবে আমার এটা হচ্ছে গিয়া মামাই ঠিক করবে, কারণ উনি হচ্ছে গিয়ে আমার সবকিছু দেখাশোনা করে, বা আমার বাবার মতো এক কথায়। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ না। এটা শুনে বুঝতে পারো যে অনুপমের মামা খুবই বেশি ভালো না। ধনীর কন্যা তার পছন্দ না, বাট অনুপমের মামা যা চাবে ওইগুলা যেন সাথে সাথে দিয়ে দিতে পারে, বিড়ম্বনা যেন না করে, দেরি যেন না করে। তো এই টাইপের মেয়ে হচ্ছে গিয়ে তার পছন্দ। দেখো, ধনীর কন্যা তার পছন্দ না, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে। অর্থাৎ ধনীর কন্যা আসলে তো মাথা উঁচু করে আসবে, যে মেয়ে আসিবে সে যেন মাথা হেট করে আসে, নিচু করে আসে, এইটাই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। টাকার প্রতি আসক্তি দাও, অস্থি মজ্জা কি? দেখো, আমাদের এই জায়গায় বিভিন্ন অস্থির সমন্বয় কিন্তু অস্থি মজ্জা গুলা তৈরি হয়। তো প্রতিটা অস্থি মজ্জায় হচ্ছে তার মনে করো যে টাকার হচ্ছে গিয়া শুধু নেশা। তিনি এমন বেহাই চান বা এমন মেয়ে চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, বলতে টাকা চাইলেই টাকা দিয়ে দিবে, বলবে তোমার বাবাকে বলো একটা মোটরসাইকেল দিতে, মোটরসাইকেল দিয়ে দিবে। বুঝছো? তো এই যে দেখো, এইরকম খারাপ মানুষ হচ্ছে আর কি আছে। যাই হোক শোষণ করিয়া চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়োগুড়ির পরিবর্তে বাধা হুক্কায় তামাক দিলে যাহার নালিশ থাকিবে না। তো এই জায়গায় কি বলছে? গুড়োগুড়ির পরিবর্তে বাধা হুক্কায় তামাক দিলে, অর্থাৎ তামাক হচ্ছে দুই ভাবে সেবন করা যায়। একটা হচ্ছে হুক্কা টাইপের, এইগুলা বলছে যে বাধা হচ্ছে কি একটা হুক্কা, গুড়াগুড়ি হচ্ছে কি একটা হুক্কা। সো
এক হুকার তামাক আরেক হুকায় খেলেও হচ্ছে গিয়ে যাতে কোনো রকম কোনো কমপ্লেন না করে, এইটার কথা এটা মানে বলছে যে এক কাজের জায়গায় যদি তারা অন্য কাজও যদি করে যাতে মেয়ে হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা না করে। এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা বলো। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করে আসিবে, অর্থাৎ ধনীর কন্যা আসলে তো মাথা উঁচু করে আসবে, যে মেয়ে আসিবে সেজন্য মাথা হেট করে আসে, নিচু করে আসে, এইটাই তিনি চান। অথচ ঢাকা টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। একটু জানাই টাকার প্রতি আসক্তি না, অস্থি মজ্জা কি দেখো আমাদের এই জায়গায় বিভিন্ন অস্থির সমন্বয়ে কিন্তু অস্থি মজ্জাগুলো তৈরি হতো। প্রতিটা অস্থি মজ্জায় হচ্ছে তার মনে করেছে টাকার হচ্ছে ইয়া শুধু নেশা। তিনি এমন বেহাই চান বা এমন মেয়ে চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, বলতে টাকা চাইলেই টাকা দিয়ে দিবে, বলবে তোমার বাবাকে বলো একটা মোটরসাইকেল দিতে, মোটরসাইকেল দিবে, বুঝছো? তো এই যে দেখো এইরকম খারাপ মানুষ হচ্ছে আর কি আছে, যাই হোক শোষণ করিয়া চলিবে, অথচ বাড়িতে আসিলে গুরুগুলির পরিবর্তে বাধা মুক্তায় তামাক দিলে যাহার নালিশ থাকিবে না। এই জায়গায় কি বলছে, পুরোপুরির পরিবর্তে বাধা মুক্তায় তামাক দিল, অর্থাৎ তামাক হচ্ছে দুই ভাবে সেবন করা যায়। একটা হচ্ছে হুক্কা টাইপের, এটা বলছে যে বাধা হচ্ছে কি একটা হুক্কা, পুরোপুরি হচ্ছে কি একটা হুক্কা, এক হুক্কা তামাক আর হুক্কায়। ওকে, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা বুঝছি, দ্যাটস গুড। তোমরা হচ্ছে শুরুতে যারা ছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা আছো। এরা হচ্ছে একটু ঝামেলা করতেছে, তো আজকে একটু কষ্ট করে ক্লাসটা করে ফেলো। আমি জানি না যে এই ঝামেলা হবে, আমি হঠাৎ করে পিডিএফ ওপেন করে দেখি তো ঝাপসা আসতেছে, তো আমি নেক্সট ক্লাস থেকে ফুল ক্লিয়ার রাখবো এইচডি ফরম্যাটে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে কে প্রশ্ন করছিল, বুঝটা মেবি, যে এইটা কি গুড়োগুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। ঠিক আছে, এই কথাটা হচ্ছে গিয়ে বুঝতে পারো নাই, বাদ বাকি সব হচ্ছে গিয়ে ক্লিয়ার। দেখো অনুপমের মামা হচ্ছে এমন মেয়ে চান যে হচ্ছে ইয়াতে আসবে, বলতে গরিবের মেয়ে হবে, কারণ ধনীর মেয়ে হলে তো কাজ করবে না, এবং এমন গরিবের মেয়ে হতে হবে যাতে তার বাড়িতে কোনো কিছু চাইলে সাথে সাথে যেন দিয়ে দেয়। ঠিক আছে, এরপর আরেকটা কথা দিয়ে উনি উদাহরণ দিয়ে বলছেন যে এমন মেয়ে হতে হবে যে বাড়িতে আসিলে গুড়োগুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না, অর্থাৎ এক কাজের জায়গায় আরেক কাজ করলে যেন ওই মেয়ে হচ্ছে কোন রকম কোনো কমপ্লেন বা কোনো দিয়ে কথা হচ্ছে গিয়ে বলে না। আবার একটু বলি যে গুড়োগুড়িও হচ্ছে এক ধরনের হুক্কা, বাদাও হচ্ছে এক ধরনের হুক্কা। এখন কিছু মানুষ গুড়োগুড়ি ওই হুক্কা দিয়ে হচ্ছে গিয়া ইয়া করে নেশা করে, এবং কিছু মানুষ হচ্ছে গিয়া বাদা হুক্কা দিয়ে হচ্ছে গিয়া নেশা করে। এখন আছে না যে মনে করো যে কিছু ইয়া, এখন আমি মনে করো আমি এই এমন একটা বিষয়টা হচ্ছে গিয়া নিজেকে দিয়ে এক্সাম্পল দেওয়া যায় না, যাই হোক আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তো গুড়োগুড়ি এক ধরনের হুক্কা, বাদা হচ্ছে এক ধরনের হুক্কা। তো অনুপমের মামা চাচ্ছেন যে এমন মেয়ে ইয়া করতে যে গুড়োগুড়ি দিয়ে নেশা করলেও কোনো সমস্যা নাই, বাদা হুক্কা দিয়ে নেশা করলেও কোনো সমস্যা নেই। তো এইটা দিয়ে কিন্তু উনি নেশার কথা বোঝান নাই, অন্য কথা বুঝাইছেন। যে মনে করো যে ওই গেস্ট আসবে, বলছে যে কাচের প্লেট নিয়ে আসো, তো কাচের প্লেট নিয়ে আসলেও সমস্যা নাই, মেলামাইনের প্লেট নিয়ে আসলেও সমস্যা নাই, এই টাইপের কথাগুলো বলছে যে এমন মেয়ে দরকার যাতে হচ্ছে গিয়ে কোনো ইয়া করে না। এইবার দেখো আমার বন্ধু হরিশ কানপুরে থাকে, দ্যাট ইজ দ্য আমার বন্ধু হরিশ কানপুরে থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য স্টোরি। অর্থাৎ এই জায়গায় বলবে যে হরিশ কে ছিল, হরিশ কোথায় থাকতো, হরিশ কে ছিল, অনুপমের বন্ধু ছিল। হরিশ কোথায় কাজ করে, হরিশ হচ্ছে গিয়ে কাজ করে কানপুরে। ছুটিতে কোথায় আসে, ছুটিতে সে কলকাতায় আসে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল, সে বলিল ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আসে, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। খাসা মেয়ে মানে কি বলতে সব দিক থেকে পারফেক্ট। ঠিক আছে, কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। অনুপমের বয়স কত এবং অনুপম এর শিক্ষাগত যোগ্যতা কি, সে হচ্ছে গিয়া এমএ পাস ছিল। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি
চলে শুধু ধুধু করিতেছি, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অর্থাৎ সে এমএ পাস করার পর চাকরিও পাচ্ছে না, কোনো কাজও পাচ্ছে না, কোনো কিছুতে ভালো লাগতেছে না, পড়াশোনাও নাই, একা একা থাকতেছে। এই জন্য তারও হচ্ছে গিয়ে বিয়ের স্বাদ হচ্ছে গিয়ে উঠে পড়ে লাগছে। তো এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মের তাহার গোপন কথা। অর্থাৎ এই যে সমস্যা, এই সমস্যায় এই সময় হচ্ছে তার ইয়াতে হৃদয়ে কি নারী, এমন একজন নারী হচ্ছে গিয়া কল্পনা করতেছিল। আকাশে তাকাইলেও সেই নারী, বাতাসে তাকাইলেও সেই নারী, সব জায়গায় সেই নারী। এমন সময় ছেলেরা যারা আছো, এই যে একা হচ্ছে যখন থাকো, সব সময় ট্রাই করবা ঝামেলায় থাকার, সব সময় ট্রাই করবা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার, ফিউচার নিয়ে ফোকাস থাকার। যখনই তুমি একা হবা তখনই তোমার হচ্ছে লাইফে এইরকম নারী প্রয়োজন হবে। সো নারী যেন প্রয়োজন না হয়, ওই জন্য হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। আর যদি পড়াশোনা কন্টিনিউ না করতে পারো, আমাদের অল সাবজেক্টের কোর্সে হচ্ছে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ আমার তো হচ্ছে এখন আর হচ্ছে লাইফে কোনো কিছুই প্রয়োজন নাই, আমার জাস্ট হচ্ছে একটা মেয়ে হলেই আমি হচ্ছে ফুলফিল আমার লাইফে, তারপর কিছুদিন পরে মরে যাব। তো এই জন্যই বলে আমার মন ছিল হচ্ছে গিয়া তৃষ্ণার্ত। এমন সময় হরিশ এসে যে কোনো জিনিস একটু রসালো ভাবে বলছিস, সেই একটা মেয়ে বা সেই রকম এই টাইপের হচ্ছে একটু বলছে, ঠিক আছে। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে পারিয়া দেখো, একবার মামাকে বলিয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। আমরা বলি না আল্লাহ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহর সেম হচ্ছে, আর কোনো কিছু নেই। এই গল্পে হরিশ হচ্ছে আসর জমাইতে বলতে ডিরেক্টলি হচ্ছে মজা জমাই ফেলতো, আসর জমাই ফেলতো, 3-4 জন মানুষ নিয়ে আসর জমাই ফেলতো। অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাকে পাইলে ছাড়িতেন না। তো সবার সাথে হচ্ছে গিয়ে হরিশের খাতির এবং মামাও তাকে পাইলে ছাড়িতে চাইতেন না। কথাটা তার বৈঠকে উঠিল। এই কথাটা বৈঠকে হচ্ছে গিয়ে বললো মেয়ের কথা। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই যেন গুরুতর। এটাকে মামা হচ্ছে তার বাবার আইডেন্টিটিটা হচ্ছে বেশি নিছে, যায় বাপ কি করে, এই বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটি, অর্থাৎ মামার যতটুকু রিকোয়ারমেন্ট ছিল ততটুকু হচ্ছে গিয়ে বাবার অবস্থা। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলগট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। একসাথে বলতেছি, দেশে বংশমর্যাদা রাখিয়া ঢলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারই উপর করিয়া দিতে দ্বিধা বোধ করবেন না। অর্থাৎ এই যে মেয়ের কথা বলছেন, এই এককালে তাদের অনেক ধন সম্পদ ছিলেন, বাট এখন হচ্ছে গিয়ে ধন সম্পদ নাই। তো লাস্ট একটাই মেয়ে, এখন এই একটা মেয়ের পিছনে হচ্ছে গিয়া তার যা খরচ সে হচ্ছে গিয়া করে ফেলবে। সে টু সে তোমার বাবার 5 লাখ টাকা আছে, তোমরা হচ্ছে 5 বোন, তোমার জন্য হচ্ছে গিয়া 1 লাখ টাকা বিয়ের খরচ করবে, তোমার বড় বোনের জন্য 1 লাখ, এরকম 5 মেয়ের জন্য 5 লাখ। বাট কম্পেয়ার টু সে তোমার বাবার তুমি এক মেয়ে, তোমার বাবার 5 লাখ টাকা তোমার পেছনে করবে, খরচ করবে। সো এইটা এই জায়গায় বলছে, সুতরাং পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারে উপর করিয়া দিতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ যা সম্পদ আছে সব হচ্ছে ঢেলে দিতে হচ্ছে দ্বিধাবোধ করবে না। এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ আমি হাইলাইট করছিলাম, কল্যাণীর বাবা হচ্ছে গরিব গৃহস্থের মতোই থাকেন, মেয়ের বাবা গরিব গৃহস্থের মতোই থাকেন। ইম্পর্টেন্ট প্রশ্ন বলবে যে মেয়ের বাবা কিভাবে থাকে, মেয়ের বাবা গরিব গৃহস্থের মতোই থাকেন, মেয়ের বাবা গরিব গৃহস্থের মতোই থাকেন। ভালো লাইভ ক্লাস রেগুলার হতো, আমার মনে হয় না যে অনেকদিন পর লাইভ ক্লাস পাইছে না, এজন্য হচ্ছে এরকম। আর এতদিন যে আমি রেকর্ড ক্লাস দিছি তখন হচ্ছে না। এরপর দেখুন এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তা শুনিয়া মামার মন ভার হয়ে গেল। হায় হায়, এই মেয়ের বয়স 15, এই মেয়েকে হচ্ছে এতদিন
ঘরে বসে রাখছে, এত বড় হয়ে গেছে এই মেয়ে হচ্ছে, তো এর বিয়ে কেন হলো না? এর কি কোনো সমস্যা আছে, না বংশে সমস্যা আছে, বা এই মেয়ের কি হচ্ছে গিয়া মনে করো অন্য কোনো ঝামেলা আছে নাকি, সে হচ্ছে গিয়া 15 বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে করতেছে না? বংশে তো কোনো দোষ নেই, মামা বলতেছে বংশে তো কোনো দোষ নেই। উত্তর দিচ্ছে না, দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না, এই জন্য হচ্ছে বিয়ে দেবে। একে তো বরের হাট মহার্ষ বলতে ঝমঝমা, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। অর্থাৎ একই তো হচ্ছে গিয়া অনেক বয়স, এরপরে হচ্ছে গিয়া বিয়ের বাজারে বরের বাজার হচ্ছে গিয়া, বরের হচ্ছে দাম হচ্ছে গিয়া চড়া, তো এই জন্য হচ্ছে বিয়ে হচ্ছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটাও নির্বিঘ্নে সমাধান হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ অনুপমের মামা কলিকাতার বাহিরে, তা তো কলকাতায় ছিল, কলকাতার বাহিরে যা যা আছে ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা দ্বীপ, আন্দামান দ্বীপের মতো হচ্ছে গিয়ে উনি কল্পনা করেন যে ওইগুলা হচ্ছে আবার থাকলেও হয় না থাকলেও হয়, কলকাতায় তো সব। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনে হইতেন তবে নিজে হাবলার পুল পার হওয়ার আগেই তার সহিংসতার একবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব। আচ্ছা দেখো, মামা হচ্ছে যদি মনু হইতেন, একটা এই জায়গায় হচ্ছে আবার একটু উপর থেকে টানি যে জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর গেছিলেন, কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। কোন্নগর হচ্ছে কলকাতার ভাই। মামা যদি মনু হইতেন, মনু মানে হচ্ছে গিয়া ওনাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হইল? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হচ্ছে? আমাদের বিনু দাদা। ক্লিয়ার? আমার পিস্তুত ভাই, খুব বেশি ইম্পর্টেন্ট। বিনু দাদা কে ছিল? কোয়েশ্চেন নং 1 বিনু দাদা কে ছিল, কোয়েশ্চেন নং 2 পিস্তুত ভাইয়ের নাম কি ছিল, কোয়েশ্চেন 3 হচ্ছে গিয়া কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল। তিনটা কোয়েশ্চেন এই জায়গা থেকে। এইটা এই নতুন ক্যারেক্টার দেখলে বাংলা হচ্ছে টিচার হচ্ছে ঝাপাই পড়ে। ঠিক আছে? তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। অর্থাৎ বিনু দাদা হচ্ছে বিনু দাদার রুচির উপর আমি 100%। মনে করো তোমার হচ্ছে একটা ক্রিকেট ব্যাট লাগবে, তুমি তোমার ফ্রেন্ড, এমন একটা ফ্রেন্ডকে বলবা যে সে তার উপর তুমি ভরসা আছে যে ও যে ব্যাটটা আনবে ওই ব্যাটটা হচ্ছে তোমার 100% পছন্দ হবে। তারপর বিনু দাদা ফিরে আসিয়া বলল যে মন্দ নয়, খাঁটি সোনা বটে। মেয়ের হচ্ছে গিয়ে বর্ণনা দিয়েছে, খারাপ না, খাঁটি সোনা বটে। বিনু দাদার বাসাটা অত্যন্ত আর্ট, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার বাক্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এই জায়গায় আসো, এই হচ্ছে আমাদের লাস্ট। বিনু দাদার হচ্ছে ইয়াটা হচ্ছে গিয়া আর্ট, অত্যন্ত আর্ট, অর্থাৎ উনি হচ্ছে এক কথার মানুষ, কোনো ঝাই ঝামেলা নাই। এবং আমরা যে জায়গায় হচ্ছে গিয়ে বলি যে চমৎকার, তখন হচ্ছে গিয়ে সে বলে যে চলনসই। খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি আজকে ক্লাস শেষে এমসিকিউ চেক করো, দেখো এটা থেকে এমসিকিউ না আসলে তুমি আমাকে মেসেজ দে, ভাই এমসিকিউ আসবে। খুব বেশি ইম্পর্টেন্ট, ইভেন এডমিশনে হচ্ছে এটা ফাটাইয়া দিতেছে। অতএব বুঝিলাম আমার বাক্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, অর্থাৎ বুঝলাম যে সবকিছুই ভালোর দিকে এগোচ্ছে। তো এই হচ্ছে এতটুকুতে কোনো ঝামেলা আছে কিনা? বরের হাট মহার্ষ বলতে কি বোঝায়? বুঝটানো হয়। বরের হাট মহার্ষ বলতে বরের হাট হচ্ছে গিয়া চড়া, ঠিক আছে, মোটামুটি বরের হাট চড়া। অর্থাৎ এখনকার সময় তো হচ্ছে আমাদের মোটামুটি বলতে গেলে একটা ভালো মেয়ে বিয়ে করতে গেলে অনেক ঝামেলা। সো আগেরকার ক্ষেত্রে হচ্ছে একটা ভালো ছেলে বিয়ে করতে গেলে অনেক ঝামেলা, যৌতুক দিয়ে হচ্ছে ওইগুলো হচ্ছে পসিবল হতো না। তো ওই জায়গায় বলছে যে বরের হাট হচ্ছে গিয়ে চড়া। SW কি মজা দেওয়া লাগবে? কি বলছো দীপা, আমি বুঝতে পারিনি। তো এই জায়গায় আমি হচ্ছে কিছু পরিমাণ স্লাইড রাখলাম, তারপর বলি যে তোমাদের এই সুন্দর সুন্দর স্লাইড এতটুকু, এর থেকে হচ্ছে গিয়া এইটা ইয়া করি। এইবার আসো যে কাইন্ডলি একটু জানো এই ক্লাসটায় তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা বা ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু জানো। আমি হচ্ছে আমাদের আগের জায়গায় চলে আসি, ক্লাসটা বুঝতে পারছো কিনা।
প্রতিটা ক্লাসের এইচডব্লিউ হচ্ছে যা যা বলবো এইগুলা হচ্ছে গিয়া নোট করে সুন্দরভাবে করে দিয়ে দিবা, ঠিক আছে। এখন এই ক্লাসের এইচডব্লিউ তুমি তোমার বাংলা বইটা নিবা, বাংলা বইয়ে আমি যেই জায়গায় হচ্ছে হাইলাইট করে দিছি ওই জায়গায় হাইলাইট করে দিবা, ঠিক আছে। ক্লাসটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু দাও। তোমরা হচ্ছে শুরু থেকে যারা ছিলা এখন পর্যন্ত তারাই আছো, যাক আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এইচএসসি লাইফে কখনোই যে যে বিষয়গুলো করবা না, আমি আমার এইচএসসি লাইফ থেকে যদি হচ্ছে ক্রিয়া বলি যে এইচএসসি লাইফে যদি ভালো কিছু টার্গেট থাকে, এইচএসসি লাইফে যাই করো একটা কথা, হোয়াট এভার তুমি রিলেশন নেও, হোয়াট এভার তুমি হচ্ছে গিয়ে বিজনেস পারপাস নাও, হোয়াট এভার তুমি মনে করো সারাদিন ফুটবল খেলো এই পারপাসে নাও, আমি এক কথা বলবো এইচএসসি লাইফে টাইম ওয়েস্ট করবা না, সময় নষ্ট করবা না। এই যদি তুমি সময় নষ্ট করো মারাত্মক লেভেলের হচ্ছে গিয়া ঝামেলায় পড়ে যাবা। যদি তুমি সময় নষ্ট করো এইচএসসি তে অ্যাটলিস্ট তুমি হচ্ছে আর ঘুরে দাঁড়াতে পারবা না। তোমাকে যদি কেউ সোজা হয়ে দাঁড়ায় আছো, তোমার কোমরে যদি কেউ এমন ভাবে বাড়ি মারে তোমার কোমরে হচ্ছে কি মেরুদণ্ড ফেটে যায়, তাহলে হচ্ছে কি তুমি আর ঘুরে দাঁড়াতে পারবা? যত কিছুই করো না কেন আর তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। এইচএসসি লাইফে যদি তুমি সময় নষ্ট করো, মনে করো যে তোমার মেরুদণ্ড তোমার ভেঙে গেছে, তোমার আর কোনো কিছু করার নাই। সো এই জায়গা থেকে এখন যারা আছো দেখো এইচএসসি তে তোমাদের হচ্ছে গিয়া অনেক সময় আছে, এই সময়ে অনেক কিছু করা দরকার, এই সময়ে অনেক কিছু করাও যাবে। তো ওই প্রেক্ষাপট থেকে তোমরা অ্যাটলিস্ট যা করো, পাগল হয়ে যাও, বাসায় টিচার রাখো, যদি পসিবল হয় বাসায় টিচার রাখো, যদি পসিবল হয় অনলাইনে হচ্ছে গিয়া সবকিছু ক্লিয়ার করো, এরপর যদি পসিবল হয় তাহলে হচ্ছে গিয়া নিজে নিজে সেলফ স্টাডি করো, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো কাইন্ডলি আমার কোর্সে ভর্তি হও বা না হও, তুমি ভর্তি হইও না আমার কোর্সে, তুমি হচ্ছে তোমার ইয়াটা দেখো। অ্যাটলিস্ট দিন শেষে এইচএসসি এর পর তুমি এসে আমাকে বলবা যে ভাই আপনার কথাই হচ্ছে আমি শুরু থেকে সিরিয়াস ছিলাম। এই জায়গায় আরেকটা ঝামেলা আছে, প্রথমেই হচ্ছে 100% হাইট নিবা না, 100% হাই নিবা না, এই বিষয়টা করলেও হচ্ছে গিয়ে ঝরে পড়ে যাওয়া, বলতে লিটারালি তুমি ছুড়ে চলে যাবা। প্রথমেই যদি বলে আমি 14 ঘন্টা পড়বো, 15 ঘন্টা 20 ঘন্টা পড়বো, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তোমার পড়ার গ্রাফটা থাকতে হবে এইরকম, প্রথমে হচ্ছে গিয়ে 3 ঘন্টা, তারপর 4 ঘন্টা, তারপর 5 ঘন্টা, তারপর 6 ঘন্টা, দেন একটা সময় গিয়ে লিটারালি তোমার 14-15 ঘন্টা না পড়লে তোমার ভালোই লাগবে না। তো এই বিষয়গুলো এইরকম। এখন কেউই হচ্ছে গিয়ে 14 ঘন্টা 15 ঘন্টা পড়া ট্রাই করিও না, পড়তে ইচ্ছা করলেও করিও না। যারা এইচএসসি 28 ব্যাচ আছো, এইচএসসি 27 ব্যাচের কিছু স্টুডেন্ট আছো, তোমাদের এখন হচ্ছে 14-15 ঘন্টা না পড়লে তোমাদের কপালে দুঃখ আছে। তো এই বিষয়টা করবা। এইচএসসি 28 এর ক্ষেত্রে যারা আছো, এইচএসসি 27 না, এইচএসসি 27 এর কয়েকজন স্টুডেন্ট আছো মেবি, এইচএসসি 28 এর ক্ষেত্রে যারা আছো, আমরা হচ্ছে তোমাদেরকে এই যে 2000 টাকার কোর্স দিতে আসছে, যদি আজকে কেউ বুকিং করে রাখো সেক্ষেত্রে অল সাবজেক্ট ফার্স্ট ইয়ারের অল সাবজেক্ট 1850 টাকায় হচ্ছে গিয়ে ভর্তি হতে পারবা। তো ভর্তির জন্য জাস্ট 01772123165 ক্লাস হচ্ছে গিয়া শাস্ত্র ইউনিভার্সিটির ভাইয়ারা নেবেন, অর্থাৎ এক কথায় শাস্ত্রের ভাইয়ারাই নেবেন। ক্লাস হচ্ছে বুঝবা নাকি বুঝবা না, তুমি আমার ক্লাস দেখছো, দ্যাট মিন্স আমার ক্লাস বুঝতে পারছো, দ্যাট মিন্স আমি যেই রকম পড়াচ্ছি বা আমার টার্গেট বা আমার রোডম্যাপ যেই রকম ওই রকম হচ্ছে গিয়ে ক্লাস পেলে তুমি হচ্ছে গিয়ে বুঝবা। সো এতটুকু হলেই এনাফ, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। অন্যান্য ভাইয়ারা যারা পড়াবেন তারা হচ্ছে আমার রোডম্যাপ অনুযায়ী পড়াবেন, তাদেরকে আমি হচ্ছে গাইড দিব ভাইয়া এরকম পড়ান, এরকম হচ্ছে স্টুডেন্টদের কাছে। সো এই যে অফারটা দিচ্ছি, এই অফারটা হচ্ছে গিয়ে কেউ মিস করবে না। এই অফারটা মিস করলে পরে হচ্ছে ঝামেলায় পড়ে যাবে। এরপর যদি তোমার সেকেন্ড অপিনিয়ন থাকে ইয়া করো, বাট আমি বলবো এইচএসসি তুমি অফলাইনে 10টা কোচিং ও করলো, অনলাইনে তোমার একটা কোচিং অবশ্যই লাগবে। এই জায়গায় তুমি দেখো
কোন ভাইয়া বা কোন অনলাইন অফলাইন কোচিং এ বইয়ের হচ্ছে গিয়ে লাইন বাই লাইন পড়াবেন? কেউই পড়াবেন না, এটা খুব বেশি ঝামেলা। আমি 400-500 টাকার কোর্সে, ইবিএ কোর্স ফি তো ছিল 500 টাকা, 500 টাকার কোর্সে হচ্ছে গিয়ে আমি লাইন বাই লাইন পড়াচ্ছি। আমি হচ্ছে 2000 টাকার কোর্সে আমি কিভাবে পড়াবো এটা তোমরা হচ্ছে গিয়ে আনুমানিক বুঝতেই তো পারতেছো। সো বিষয়টা হচ্ছে এইরকমই। তো তোমরা যারা ভর্তি হবা তারা মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও, আমাদের কোর্স ফি হচ্ছে গিয়া বেড়ে যাবে। এইটা লাস্টলি যে কোন টাইমে ভর্তি হতে পারবে, বাট এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 3000 টাকা মেইন কোর্স এই জায়গায় হচ্ছে স্টেবল হবে। আমরা যেহেতু এখন শুরু করব ওই প্রেক্ষাপট থেকে অফার দেওয়া, ঠিক আছে? তো যারা যারা ভর্তি হবে তোমরা ভর্তি হয়ে যাও, যারা যারা ভর্তি হবে না তোমরা হচ্ছে গিয়া রেগুলারলি আইসিটি ইংলিশ বাংলা ক্লাসগুলো করো, পসিবল হলে দ্রুত হচ্ছে গিয়া গ্রুপ সাবজেক্টগুলো শেষ করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসগুলোতে, সেই পর্যন্ত